প্রিন্সিপাল অফ গুড রাইটিংয়ের আজকে তারপর থেকে আলোচনা করব। ওখানে দেখেছিলে যে একটা লেখক বলেছিলেন যে নিউজ পেপারকে রেগুলারলি খুবই উইথ কেয়ারফুল, ঠিক আছে, উইথ কেয়ার তোমাকে পড়তে হবে কেয়ার নিয়ে, এবং সেখান থেকে তুমি বিভিন্ন আইডিয়া কালেক্ট করতে পারো যে তুমি কিভাবে স্টোরি লিখবে, কিভাবে এসে লিখবে, সেই সমস্ত কিছু সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দিয়েছিলেন। কিন্তু এইবার তারপরের থেকে দেখো, কিপ এ নোটবুক ইন হুইচ টু পুট ডাউন মানে রাইট, ঠিক আছে, লেখা, ফ্রেজাল ভার্ব, থিংস দ্যাট ইউ নোটিস অর আইডিয়াস দ্যাট comes to you when you are out walking, when you are reading a book or magazine। তাহলে বলেছে একটা তোমার নোটবুককে সঙ্গে রাখতে। নোটবুক নিয়ে কি হবে না, যখন তুমি কোথাও যাবে না যাবে, হাঁটা চলা করবে, পাশে থাকবে, মানে অন্য কিছু করবে, পড়বে কোনো কিছু, রিডিং আ বুক অর ম্যাগাজিন, ঠিক আছে, অর অ্যাট অ্যানি আদার টাইম, অন্য সময়ও বিভিন্ন সময় আমাদের কিন্তু মাথায় অনেক আইডিয়া চলে আসে যে কোন বিষয়ে, যে বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া যায় সেই বিষয়টা ইভেন এমনকি ড্রিমেও আসে, স্বপ্নতেও আসে, ঠিক আছে, সেটাতে বিভিন্ন জিনিস সাজেস্ট করে, বিভিন্ন আইডিয়া কিন্তু আমরা তার মাধ্যমে পেয়ে থাকি। এবার কি বলেছেন তিনি, হিল সেখানে বললো যে যখনই তোমার কিছু মনে হবে যেটা একটা নতুন আইডিয়া বা আমার কাজে লাগবে, সেটাকে তুমি নোট করে নাও। এবার নোট করে নেওয়ার জন্য তো নোটবুক দরকার, সেই জন্যই বলছে। তারপরে দেখো, সাম পিপল গেট আইডিয়াস ইন দ্য বাথ, ওইটাই আমি বললাম, যখন কেউ স্নান করে, ঠিক আছে, ডিউরিং হিজ বাথ, যখন সে স্নান করছে তখন আইডিয়া আসতে পারে, প্রাইভেট প্লেসে, বাথরুমে, ওয়াশরুমে, ঠিক আছে, ওর হোয়েন দে ওয়েক আপ ডিউরিং দ্য নাইট, আবার হঠাৎ করে রাত্রে যখন জেগে ওঠে তখনও আইডিয়াগুলো আসে। এই সময় আইডিয়াগুলো আসে কেন রাত্রে, কেননা মাথাটা মোটামুটি সুইচ অফ হয় এবং তারপর নতুন আইডিয়া আসতে থাকে। আনলেস দে রাইট ডাউন দিজ আইডিয়াস ডাউন অ্যাট ওয়ান্স দে অফেন ফরগেট দেম। খুব মানে একটা তোমার লজিক্যাল ম্যাটার এখানে তিনি বলেছেন যে তোমার মাথায় একটা আইডিয়া ধরে নাও মধ্যরাত্রে এলো, বা তোমার আফটার বিউটি স্লিপের পরে এলো, এবার তুমি যদি সেটাকে না লিখে রাখো, আমরা যদি বলি যে আমি কি একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু মনে নাই, কিন্তু সেটা লিখে রাখলে মনে থাকে, ঠিক আছে, সেটাকে ভুলে যাওয়ার সম্ভাবনা কম যেহেতু তুমি লিখে রেখেছো। তারপরে দেখো কি বলেছে, ট্রাই টু ডেভেলপ এ ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, দেয়ার প্রবলেমস, জয়েস অ্যান্ড সরোজ, ঠিক আছে, তাহলে ডেভেলপ করতে বলেছে, শুধু যে জানা তা নয়। প্রথমে তোমাকে কেউ ওয়ার্ন করলো, ওয়ার্নিং থেকে ওয়ার্ন এসছে, বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, ধীরে ধীরে লোকজনকে বোঝা, ক্রিটিসাইজ না করে লোকজনকে বোঝালে, মানে বুঝতে পারলে অনেকটাই নিজের মেন্টাল পিসও বজায় থাকে, ঠিক আছে, মানসিক শান্তি। দেয়ার প্রবলেমস, তাদের তুমি সমাধান করতে পারছো না পারছো সেটা পরের কথা, সমালোচনা করো না, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম, আর কিছু নয়। দেয়ার জয়েস সরোজ, তারা কোন বিষয়ে কীরকমভাবে শর্ট টেম্পার্ড নাকি তোমার রেগে যায় না, তাদের আনন্দ দুঃখ, সেইগুলোকে ধীরে ধীরে ডেভেলপ করতে বলেছে। একজন লেখক যদি একটা ধরুন সাইকোলজিক্যাল এসে লিখছে কারোর উপরে, তাহলে তাকে কিন্তু মানুষের বিভিন্ন ইমোশনগুলোকে ধীরে ধীরে ডেভেলপ করতে হবে। একটা মানুষ আজকে যা আছে কালকে তাও নাও থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে, সো দ্যাট ইউ আর জেনুইনলি ইন্টারেস্টেড ইন এভরি ওয়ান ইউ মিট অ্যান্ড ওয়্যার বিফোর ইউ কুড পার হ্যাভ সি নাথিং অফ ইন্টারেস্ট। তাহলে এখানে কি বললো, সো দ্যাট ইউ আর জেনুইনলি ইন্টারেস্টেড ইন এভরি ওয়ান, তাহলে তুমি একদম জেনুইনভাবে, আসলভাবে, একদম সৎভাবে, ঠিক আছে, মানে তার মাঝে সেই কোনো নিখাদ নেই আর কি, নিখাদ অবস্থায় তুমি প্রত্যেক মানুষের উপর ইন্টারেস্ট বজায় রাখছো, ঠিক আছে, সকলকেই তুমি গুরুত্ব দিচ্ছ যাদের সঙ্গে তোমার দেখা হচ্ছে, ঠিক আছে, ওয়ার বিফোর ইউ কুড পার হ্যাভ সি নাথিং অর ইন্টারেস্ট, মানে যখনই তুমি তাদেরকে বুঝতে আরম্ভ করবে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, ঠিক আছে, মানে কিছু একটা না করলেও তাদের সমালোচনা করা বা ক্ষতিটা করবে না, উদাসীন থাকবে, সেটাও বেটার। তাহলে সেইটা বলেছে লেখক যে তুমি হয়তো আগে সেই জিনিসের প্রতি কোনো ইন্টারেস্ট ফিল করোনি, অথচ এখন দেখছো ইন্টারেস্ট, ঠিক আছে, তার প্রতি একটা ইন্টারেস্ট বেড়ে গিয়েছে তোমার। টু বি আ সাকসেসফুল রাইটার, তাহলে একজন সাকসেসফুল মানে তোমার সফলতর লেখক হতে গেলে কি করতে হবে, ইউ মাস্ট রাইট ইন্টারেস্টিংলি। যে কাজে তোমার প্যাশন নেই, যে কাজে তোমার ইন্টারেস্ট নেই, সেই কাজ কি করে ভালো হবে, সেটাই বলেছেন তিনি। বাট ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট, কিন্তু কি হয়, নানা মানুষের নানা রকম, মানে নানা মুনি নানা মত, সেই রকমই অবস্থা যে নানা মানুষের নানা রকম ইন্টারেস্ট আছে, অ্যান্ড ইট ইজ মোস্ট আনলাইকলি দ্যাট ইউ উইল বি এবল টু অ্যাপিল টু দেম, টু অল অফ দেম।
তাহলে কি বলেছে, অ্যান্ড ইট ইজ মোস্ট আনলাইকলি। আনলাইকলি মানে কি, এটা মানে আমি যদি বলি যে অ্যাজ বিজি অ্যাজ আ বি, ঠিক আছে, মৌমাছির মতো ব্যস্ত, এখানে তোমার সিমিলারিটি বোঝায়, কিন্তু আনলাইকে সেটা কিন্তু বোঝায় না, ঠিক আছে। ইউ দেয়ার ফর হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট টাইপস অফ রিডার ইউ আর রাইটিং ফর। এইবার তোমাকে সেটা বুঝতে হবে, যিনি তোমার হিলস এখানে বলেছেন যে তুমি কোন লেখকের জন্য পার্টিকুলারলি লিখতে চাইছো, কাদের প্রতি, ঠিক আছে। যারা ইন্ট্রোভার্ট হয় তারা এক ধরনের লেখা পছন্দ করে, যারা এক্সট্রোভার্ট হয় তারা এক ধরনের লেখা পছন্দ করে, ঠিক আছে। এইবার মানে তুমি কোন ধরনের পার্টিকুলার লেখকদের জন্য সাধারণত লিখতে চাইছো, তোমার এমটা কি, অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ থিং ইন্টারেস্ট সাচ আ রিডার। এবার সেই ধরনের রিডাররা কী পছন্দ করে না করে সেইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাদের সম্বন্ধে কোনো ধারণা নেই, অথচ তুমি ভাবছো যে তুমি ধরে নাও টিনেজারদের জন্য লিখছো, তুমি বিশাল কিছু জ্ঞানের কথা লিখে দিলে, তা হবে না। কিন্তু তাদের পছন্দ করে, তাদের সঙ্গে ইমাজিনেশন একটু একটু লজিক সেগুলো থাকতে হবে। বাট কেয়ারফুলি reading magazines for teenagers, magazines for well-educated men, you can find out the thing that interest particular type of readers. তাহলে বাই কেয়ারফুলি রিডিং ম্যাগাজিনস ফর টিনেজারদের যে সময় টিনেজারদের বিভিন্ন ম্যাগাজিন থাকে টিনেজের, ঠিক আছে, মানে তোমার বিটুইন 13 to 19, 13 থেকে 19 বা 20 বছর বয়স পর্যন্ত টিনেজ। এবার বিভিন্ন ম্যাগাজিন, একটা ওয়েল এডুকেটেড একটা শিক্ষিত মানুষ তার একটা ম্যাগাজিন, প্রাপ্তবয়স্ক মানুষের, টিনেজার মানুষের একটা ম্যাগাজিন, টিনেজারদের বয়সন্ধিকালের যারা ছেলে মেয়ে। এইবার বিভিন্ন পার্টিকুলার টাইপস অফ রিডারদের যেরকম ভালো লাগে সেইগুলোকে তোমাকে রপ্ত করতে হবে একজন ভালো লেখক হওয়ার প্রথমে শুরুতে। তাহলে কি বলেছে, মোস্ট পিপল আর ইন্টারেস্ট ইন দ্য প্রেজেন্ট। তাহলে মোস্ট পিপল আর ইন্টারেস্ট, এই স্ট্যান্ডারটা খুব ইম্পর্টেন্ট। এখানে তিনি বলেছেন যে প্রেজেন্টের প্রতি সবাই কিন্তু বেশিরভাগই আকর্ষিত, ঠিক আছে। প্রেজেন্ট কি হয়েছে, আগে না হয়েছে, সেটাকে যদি মেনে নিতে পারে, ঠিক আছে, এবং ভবিষ্যতে যা হবে হবে দেখা যাবে, সেই জন্য কিন্তু বেশিরভাগ মানুষ প্রেজেন্টে ইন্টারেস্ট হওয়াটাই উচিত, ঠিক আছে। তুমি কোন সময়ে দাঁড়িয়ে আছো সেটা সম্বন্ধে যদি তুমি অজ্ঞ থাকো তাহলে কিন্তু এটা খুবই দুর্বলতা, ঠিক আছে। এই লাইনটা তোমার একটা স্টোরিতে ছিল, যাই হোক। ইভেন হোয়েন দে রিড অ্যাবাউট দ্য পাস্ট অর দ্য ফিউচার, ইট ইজ অলটার কানেকশন উইথ or relevance to the present that particularly interest them. তাহলে কেউ একজন বহু পুরনো ইতিহাসের গল্প পড়ছে বা ভূগোলের গল্প পড়ছে বা প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলছে, জেন অস্টিন কবে লিখেছে, ঠিক আছে, সেগুলো যদি পড়ে তোমার পাস্টের ঘটনা কিংবা ফিউচারে সায়েন্স ফিকশন যে এরকম হবে 2025 সালে এরকম হবে, ছেলেমেয়েরা 4-5 বছর বয়স থেকে প্রচুর স্মার্ট হয়ে যাবে, ওভার স্মার্ট হয়ে যাবে, আলট্রা মডার্ন হয়ে যাবে, এই সম্বন্ধে যদি কেউ ইন্টারেস্ট হয়, এগুলো যদি কেউ পড়ে, তাহলেও কিন্তু সে তার বর্তমান পরিস্থিতির সঙ্গে সেটা রিলেভেন্ট হবে, ঠিক আছে, সেইটার সঙ্গে সেটার একটা লিঙ্ক থাকবে, সেটাই বলেছে তোমার। You should therefore choose subject of topical interest, the latest fashions in some particular field, problems which worry people are making preparation for this festival or about summer holidays when the summer is approaching. তাহলে এখানে কি বলেছেন তিনি, এখানে আরেকটু বিষয়টাকে স্পষ্ট করার জন্য বললো যে তুমি একটা পার্টিকুলার টপিক অনুযায়ী তুমি সাবজেক্ট চুজ করতে পারো, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার ফিল্ড, কোনো একটা পার্টিকুলার প্রবলেমস যেগুলো সাধারণত মানুষের হয়, যেমন কি হয়, সাধারণত মানুষ ট্রাভেল করতে পছন্দ করে। যখন হলিডে আসছে, এই করোনার সময় আলাদা ব্যাপার, কিন্তু অন্য সময়ের কথা বলছি, তাহলে তোমার যখন সামার ভ্যাকেশন শুরু হবে, মানুষের মাঝে যে একটা একটা তোমার এক্সপ্রেশন তখন, ঠিক আছে, বারে লাইটটা অফ হয়ে যাচ্ছে, ও বেশ। তাহলে দেখো এখানে বলেছে যে কোথায় ছিলাম, হ্যাঁ, যে তখন তোমাকে সেটা কিন্তু বুঝতে হবে যে তাদের ইন্টারেস্টটা কী, একটা সামার অ্যাপ্রোচ হওয়া, তাদের এক্সপ্রেশন, সেই জিনিসটা কিন্তু তুমি তুলে ধরতে পারো, সেইটা তোমার একটা রাইটিং থিম হতে পারে। তারপরে দেখো অ্যাজ মাচ, আচ্ছা হলো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল চুজ সাবজেক্ট অফ হুইচ ইউ হ্যাভ পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা খুবই একটা ভালো কথা, মানে যখন অন্যের কোনো ক্ষতি হয় বা খারাপ হয় তাকে আমরা বোঝাই, তখন আমরা অনেকটা ফিলোসফিক্যাল বিহেভিয়ার করি, মানে আমরা যেন দার্শনিক, ঠিক আছে। কিন্তু যদি নিজের মাসটা যায় আর কি, মানে নিজের খারাপটা হয়, নিজে যদি সেই সিচুয়েশন ফেস করে থাকি, তখন আমরা কিন্তু রেভলিউশন করি, প্রতিবাদ করি, ঠিক আছে, যে কেন আমার এটার সঙ্গে হচ্ছে না হচ্ছে। পরে সেটা মেনে নেওয়া যায়, নাও মেনে নেওয়া যায়, সেটা আলাদা ব্যাপার। এই জন্য বলছে যে তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, তোমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই জিনিসের উপর তুমি সাবজেক্টটাকে চয়েস করো। মানে অন্য যে কোনো সাবজেক্ট ব্যবহার করে নিলে, যার সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, জানোই না, সেটা কিন্তু ঠিক হবে না। সেটাতে কী করে গুড রাইটার হতে পারবে তুমি।
ইউ উইল বি, ইউর উইল বি নয় গো, এটা ইউ উইল বি, ঠিক আছে, আটটা হবে না। ইউ উইল বি এবল টু রাইট অন দিস মাচ মোর কনভিনসিংলি, কনভিন্স করা সেরকম থেকে এসছে কনভিনসিংলি, অ্যান্ড উইথ গ্রেটার অথরিটি দ্যান অন সাবজেক্টস অ্যাবাউট হুইচ ইউ হ্যাভ অনলি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। তাহলে কি বলেছে, তাহলে ইউ উইল বি এবল টু রাইট অন দিস মাচ মোর কনভিনসিংলি, ঠিক আছে, মানে এখানে বলেছে তোমার এই যে এই সাবজেক্টে, যে সাবজেক্টের প্রতি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেইটা কিন্তু তুমি ভালোভাবে লিখতে পারবে এবং অন্যকে কনভিন্স করার মতো ক্ষমতা থাকবে তোমার, যে না এই সিচুয়েশনটা ফেস করেছে এই রাইটার, ভালো লিখেছে, সেইটা কিন্তু বুঝতে পারবে। একটা জেনুইন ব্যাপার আছে আর একটা পাইরেটের আলাদা ব্যাপার আছে, ঠিক আছে, চুরি করে কারোর কাছ থেকে লিখে দিলাম, সেই জিনিসটা হবে না, সেটা এখানে বলেছে। অ্যান্ড উইথ গ্রেটার অথরিটি, ঠিক আছে, অথরাইজেশন মানে যেটা খাঁটি থাকবে, দেন অন সাবজেক্টস অ্যাবাউট হুইচ ইউ হ্যাভ অনলি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। এবার তুমি কারোর কাছ থেকে কোনো কিছু শুনলে, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন মানে সেকেন্ড হ্যান্ড ফোন, যেটা তোমার নিজের নয়, যেটা অন্য কারোর কাছ থেকে প্রাপ্ত, ঠিক আছে, তাহলে সেই জায়গাটা তুমি কিন্তু ঠিকমতো তুলে ধরতে পারবে না, কেননা কারণ সেখানে তোমার কোনো পার্টিকুলার তোমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই। তাহলে প্রেজেন্টেশন ইজ অফ ভেরি গ্রেট ইনফরমেশন ইন গুড রাইটিং। তাহলে প্রেজেন্টেশন করা, যেমন অনেক অফিসিয়াল শব্দ এটা, যে একটা প্রেজেন্টেশন উত্থাপন করলাম, ঠিক আছে, মানে আতিপাতি লিখে দিলাম এবং একটা জায়গায় যেটা প্রথমে হওয়া উচিত সেটা লাস্টে দিলাম, ইন্ট্রোডাকশন ভালো হলো না, লাস্টের কনক্লুশন নেই, সেই যে প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে, একটা সজ্জিতকরণের একটা তোমার সুসজ্জিতের ব্যাপার আছে লেখাটার মাঝেও, সেইটা কিন্তু একটা গুড রাইটিং হওয়ার প্রধান ভাইটাল রুল, ঠিক আছে, সেটাও একটা প্রিন্সিপাল। তাহলে প্রেজেন্টেশনটাও একটা প্রিন্সিপাল। ইওর ওপেনিং প্যারাগ্রাফ শুড, দেখো বুঝতে পারবে, ক্লিয়ার হবে ব্যাপারটা যে কোন অ্যাঙ্গেল থেকে প্রেজেন্টেশন বলেছে। তাহলে ইওর ওপেনিং প্যারাগ্রাফ শুড অ্যারেস্ট দ্য রিডার্স অ্যাটেনশন। হ্যাঁ, ওপেনিং প্যারাগ্রাফ যেটা আমি বললাম, প্রথমেই ধর না এমন কিছু একটা দিয়ে দিলে যার সম্বন্ধে সাধারণ মানুষের কোনো জ্ঞানই নাই, ঠিক আছে, সেইটা রিডার্সদের অ্যাটেনশন নেবে না। যেমন ওখানে প্রাইড অ্যান্ড প্রেজুডিসে দিল যে ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড, যে যার তোমার টাকা পয়সা থাকবে, প্রচুর ধনী হবে, সে কী হবে, সে একজন ভালো ওয়াইফের, আদর্শ লাইফ পার্টনারের সন্ধানে সারা জীবনই মানে তোমার ওয়েট করতে থাকবে বেশিরভাগ সময়। যে একটা স্ট্রাইকিং লাইন দিয়ে স্টার্ট করলে সেইটা রিডারদের অ্যাটেনশন তোমার নিয়ে নেয়, ঠিক আছে, সেইটাই বলেছে। অ্যান্ড শো হিম হোয়াট ইউ আর রাইটিং অ্যাবাউট অ্যান্ড ওয়াই। তাহলে প্রেজেন্টেশন এইটাই, যে তোমার একটা যে ইন্ট্রোডাকশন হবে সেটা ভালো হবে এবং তার মাঝে মানে ইভেন শিরোনামটা দেখেও, টাইটেলটা দেখেও বা সাব টাইটেল দেখেও লেখক বুঝতে পারবে যে হয়তো মানে সে লেখক কোন অ্যাঙ্গেলে বুঝতে মানে কোন অ্যাঙ্গেল দিয়ে লিখতে চেয়েছে, কোন বিষয়ের উপর লিখতে চেয়েছে, কেন লিখতে চেয়েছে, সেইটা কিন্তু স্পষ্ট হবে। এবার গোটা গল্পটা পড়ে নিল বা গোটা এসেটা পড়ে নিল, কোনো ধারণাই হলো না, তার সঙ্গে সাব টাইটেল বা টাইটেলের কোনো মিল নেই, সেটাও খারাপ, ঠিক আছে। যদিও আমাদের অনেক সময় কী হয়, তোমার টাইটেল বা সাব টাইটেল দেখে ফ্যালাসি হয়, মানে ইন্টেনশনাল ফ্যালাসি হয়, ঠিক আছে, এরকম ফ্যালাসি হতে পারে যে রাইটার এক ধরনের লিখেছে, লেখক তোমার যে শ্রোতা যে বা যে রিডার সে অন্য অ্যাঙ্গেলে নিল, সেটা একটা আলাদা ব্যাপার, সে পরে বুঝতে পারবে যে এটা এই অ্যাঙ্গেল থেকে আমার ফ্যালাসি হয়েছিল, মানে ইন্টেনশনাল ফ্যালাসি হয়েছিল, এরকম হয়, ফ্যালাসি আছে থিওরিটিক্যাল টার্মস, বেশ যাই হোক। তারপরে দেখো, if you are going to give the reader some information, tell him what subject you are to deal with. তাহলে কি বলেছে দেখো, if you are going to give the reader some information, তুমি যদি রিডারকে কোনো ইনফরমেশন তথ্য দিতে চাও, টেল হিম, তাকে বলো হোয়াট সাবজেক্ট ইউ আর টু ডিল উইথ। তাহলে কোন সাবজেক্ট তুমি ডিল উইথ হয় আলোচনা করবে, ঠিক আছে, কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করবে সেটাকে স্পষ্ট করে বলে দাও, উত্থাপন করো লেখার মাঝে। ইফ ইউ আর গোয়িং টু আর্গিউ ইন সাপোর্ট অফ আ পার্টিকুলারলি পয়েন্ট অফ ভিউ, তাহলে ইফ ইউ আর গোয়িং টু আর্গিউ ইন মানে তুমি যদি কোনো বিষয়ে কোনো পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ এর উপরে যদি তুমি আর্গিউ করতে চাও, তর্ক বিতর্কের উপরে উঠে আসতে চাও, সে হোয়াট দিস পয়েন্ট অফ ভিউ ইজ, তাহলে তোমার পয়েন্ট অফ ভিউটা, তোমার দৃষ্টিভঙ্গি পার্সপেক্টিভটাও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। কিন্তু দেয়ার ইজ নো হার্ম ইন স্টার্টিং দ্য রিডার ইন দিস ফার্স্ট প্যারাগ্রাফ বাই পুটিং ফরওয়ার্ড আ নিউ অ্যান্ড অ্যাপারেন্টলি প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ। তাহলে এখানে কি বলেছে, দেয়ার ইজ নো হার্ম, ঠিক আছে, তুমি তোমার শুরুতেই যে রিডাররা একটা বিষয়ের উপর ভালো করে বোঝো, ব্যাপারটা চেষ্টা করে বোঝার, একটা প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ মানে উল্টো পয়েন্ট অফ ভিউ, যে রিডার সাধারণত মানুষ এরকম মনে করে লেখক খুবই তোমার ফ্র্যাঙ্ক, ঠিক আছে, কোনো একটা লেখক সে কিন্তু প্রথম স্ট্যান্ডাতেই এমন কিছু একটা বলে দিল যাতে
স্পষ্টভাবে যে রিডার সে বুঝতে পারছে যে লেখক অন্য অ্যাঙ্গেলে যেতে চাইছে, ঠিক আছে? সেইটা কিন্তু হার্মফুল নয়, সেটাই বলতে চেয়েছে। সেরকমভাবে বলতে হবে, ঝগড়া করার মতো বললে হবে না। তাহলে যুক্তি দিয়ে সেই পয়েন্ট অফ ভিউটা, সেটা যদিও প্যারাডক্সিক্যাল হয়, তাহলেই কিন্তু মানে আপাত দৃষ্টিতে তোমার সেটা প্যারাডক্সিক্যাল মনে হচ্ছে, সেটা কিন্তু ক্ষতিকর নয়, সেটাই বলেছে। প্রোভাইডেড ইউ হ্যাভ কনভিনসিং আর্গুমেন্ট, এটাই বলেছে যে পরে কিন্তু তোমাকে আর্গুমেন্ট টু সাপোর্ট ইন ইট দ্য রেস্ট অফ হোয়াট ইউ রাইট, ঠিক আছে? যে তুমি ওখানে প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ বললে, সবার বেশিরভাগ মানুষেরই তোমার অপোজিটে গিয়ে কোনো একটা কিছু বললে, সেইটাকে কিন্তু তোমার ধীরে ধীরে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমি এই অ্যাঙ্গেল থেকে এটাকে বলতে চেয়েছিলাম, ঠিক আছে? যার জন্য লেখকও ঠিক, সে তাহলেই তো একটা তোমার একজন রাইটারের মাঝে তার প্রতি শ্রদ্ধাটা আসবে, ঠিক আছে? যে না, তিনি ঠিক বলেছেন। আর একটু দেখো, দ্য মেইন কালারটা আলাদা কিন্তু ওই এসেটাই, ঠিক আছে? আলাদা এসে নয় অবশ্য, ওইটাই। দ্য মেইন বডি অফ ইয়োর পিস অফ রাইটিং। এবার চলে এসো বডি পার্টে, মানে এতক্ষণ হলো যেটা তোমার ইন্ট্রোডাকশনে বলেছিল, প্রেজেন্টেশনে প্রথম মানে মাথাটা ছিল, ঠিক আছে, হেডটা ছিল, এবার বডিতে চলে এসো। দ্য মেইন বডি অফ ইয়োর পিস অফ রাইটিং শুড কালেক্ট টুগেদার অ্যান্ড প্রেজেন্ট দ্য আইডিয়াস, এটা পয়েন্টেড, ঠিক আছে, পয়েন্টেড ইন ফার্স্ট প্যারাগ্রাফ অর গিভ গুড আর্গুমেন্ট টু সাপোর্ট দ্য পয়েন্ট দ্য ভিউ পুট ফরওয়ার্ড দেয়ার। তাহলে সেই একই কথা বলেছে যে তোমার যে বডি পার্টে, মানে একটা রাইটিংয়ের প্রথমে ইন্ট্রোডাকশন হলো, তার পরের পার্টে কি হলো, তোমাকে ধীরে ধীরে সব কিছু তথ্যগুলো, তোমার পয়েন্ট অফ ভিউটা, সেইটা গোটা প্যারাগ্রাফের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে একটা ভালো রাইটারকে। তাহলে একজন ভালো রাইটার প্রথমে সবার এগেনস্টে গিয়ে প্রথমে তার নিজের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু ধীরে ধীরে রাইটারকে কি করতে হবে না, যারা রিডার তাদের সপক্ষে যাওয়ার জন্য, মানে নিজের যুক্তির ভিত্তিতে তোমাকে বিভিন্ন তথ্য তুলে ধরতে হবে এবং পুট ফরওয়ার্ড, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ইউ শুড কাম টু পয়েন্ট অ্যাট ওয়ান্স, তুমি চট করে চলে আসতে পারো যে তুমি কি বলতে চাইছো সেটার উপরে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, এরকম না করে ডাইরেক্ট চলে আসতে পারো। সে হোয়াট ইউ প্রমিস টু সে, অ্যাভয়েডিং ইরিলেভেন্ট ম্যাটেরিয়াল, ওটা হবে না ম্যাটেরিয়াল, অ্যান্ড দেন ফিনিশ। এবার কি বলেছে তোমার, ইরিলেভেন্ট ম্যাটেরিয়াল, যেগুলো রিলেভেন্ট নয়, যেগুলো আলোচ্য বিষয় নয়, অনেকে অনেক কিছু এক্সট্রা অ্যাড করে, সেটা নিষেধ করছে। যে যেটা পয়েন্ট অফ ভিউ সেটাই বলে দেন আর বাবা, সেটা ক্লিয়ার করে বলে দাও, বাস, তাহলেই হবে। অ্যান্ড ফিনিশ, তারপরে ফিনিশ করে দাও। তারপরে দেখো লাস্ট সেন্টেন্স বা প্যারাগ্রাফের জন্য কি বলেছে, মানে বডি হলো, এবার আমরা পদতলে এলাম আর কি, পায়ে এলাম। এবার কি বলেছে, ইয়োর লাস্ট প্যারাগ্রাফ, আর বাবা বারে বারে বন্ধ রে, এক সেকেন্ড, ইয়োর লাস্ট প্যারাগ্রাফ অর সেন্টেন্স শুড ব্রিং হোয়াট ইউ হ্যাভ রিটেন টু আ নিট স্যাটিসফাইং এন্ড লিভিং দ্য রিডার উইথ আ ক্লিয়ার আইডিয়া, ক্লিয়ার দিয়ে স্পেস হবে একটু, দিয়ে আইডিয়াটা হবে, ঠিক আছে, অফ হোয়াট ইউ হ্যাভ বিন সেইং। তাহলে কি বলেছে, লাস্ট সেন্টেন্সে তোমাকে একটা পাঞ্চ লাইন দিতে হবে। মানে পাঞ্চ লাইন মানে কি, যে লাইনের মাধ্যমে বা যে তোমার সেটা দুটো তিনটে সেন্টেন্সের মাঝেও দিতে পারো, সেটাকে না একটা কনক্লুশনটা ঠিক মতো করে দেবে, শেষটা ঠিক করবে। আর পাঞ্চ দেওয়ার মতো যে হ্যাঁ আমি এটাই বলতে চেয়েছিলাম গো, এই দেখো এরকমভাবে এটাই ঠিক, যুক্তির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো, এরকমভাবে তুমি শেষ করে দিলে, মানে শেষ লাইনটাও কিন্তু স্যাটিসফাইং এন্ড হবে। শেষ হয়ে হইলো না, শেষ হলেও কিন্তু শেষ হতে হবে। টু রাইট ইন্টারেস্টিংলি, মানে ইন্টারেস্ট বজায় থাকবে সেরকমভাবে তুমি যদি লিখতে চাও, ইউ মাস্ট ইয়োর সেলফ টু বি ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর রাইটিং। তাহলে কি, তুমি একটা বিষয়ের উপরে খুব ভালোভাবে লিখতে চাও, অথচ সেই বিষয়ের উপরেই তোমার কোনো ইন্টারেস্ট নাই, সেই বিষয়ে তুমি বাবা লিখতে যেও না, ঠিক আছে? সেটাই বলেছে যে যে বিষয়ে তুমি ইন্টেন্সলি, মানে প্রখরভাবে, তীব্রভাবে, তীক্ষ্ণভাবে প্রচুর ইন্টারেস্ট আছে, সেই বিষয়টাই তুমি লেখো। অ্যান্ড ইউ মাস্ট কনভে দিস ফিলিং টু ইগারনেস টু ইয়োর রিডার্স, এবং কনভে করো, বয়ে নিয়ে যাও। তাহলে কি বলেছে, সেই তোমার ইগারনেসটা, তোমার যেরকম ইন্টারেস্ট আছে, সেটাই তুমি তোমার রিডারদেরকে, মানে যে পাঠকবর্গ বা শ্রোতারা, তাদের মাধ্যমেও, মানে তুমি যেরকমভাবে বিষয়টাকে ভালোবেসে লিখছো, তারাও যেন পড়ে মানে ভালো লেগে আরও এগোতে পারে, ঠিক আছে, একটা লাইনের পরে ইন্টারেস্ট পেয়ে আরও একটা লাইন পড়তে পারে, ঠিক আছে? তারপরে ইউ মাস্ট অলসো বিলিভ ইন্টেন্সলি ইন হোয়াট ইউ আর রাইটিং অ্যান্ড কনভিন্স ইউর রিডার্স অফ ইউর অনেস্টি। সেই একই লাইন অনেকটা,
যে তুমি একটা সততার সঙ্গে সৎভাবে তোমার মুক্ত মন, সেটা অন্যের বিরোধিতা হতে পারে, ঠিক আছে, অন্যের মতামতের এগেনস্টে হতে পারে, কিন্তু তুমিও তোমার প্লেসে অনেস্ট, ঠিক আছে, তুমি তোমার নিজের স্পেসে অনেস্ট, কিন্তু সেই জায়গাটা যেন ক্লিয়ার হয়, রিডার যেন সেটা বুঝতে পারে। মানে পার্সপেক্টিভ আলাদা হতেই পারে, কিন্তু তুমি অনেস্টির সঙ্গে সেটাকে উত্থাপন করতে পেরেছো, লিখতে পেরেছো, সেটা যেন রিডারে বুঝতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, ইউ ক্যান নট অ্যারাউজড দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড সিম্প্যাথি আনলেস দে ফিল দ্যাট ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড দ্যাট ইউ ফিল স্ট্রংলি অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং। তাহলে কি বলেছে, ইউ ক্যান নট অ্যারাউজড মানে তুমি তাদের ইন্টারেস্ট ততক্ষণ অবধি তোমার উত্থাপন করতে পারবে না, তুলে ধরতে পারবে না, ওয়ান্স এগেন স্টপ হয়ে গেল, বেশ। অ্যান্ড কনভিন্স দ্য রিডার্স অফ ইউর অনেস্টি। তাহলে সিম্প্যাথি মানে সহানুভূতির সঙ্গে কিন্তু এখানে তোমার কোনো নেগেটিভ সেন্স নেই, মানে সহানুভূতি হলো রিডার দয়া করে পড়লো এরকম ব্যাপারে বলতে চাননি তিনি, যে তাদের ইন্টারেস্ট এবং সিম্প্যাথি সহানুভূতিটা ততক্ষণ পর্যন্ত তুমি তুলে ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত দ্যাট ইউ ফিল স্ট্রংলি অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং, মানে তুমি জিনিসটাকে ফিল করে করে বলছো, ঠিক আছে, সেই জায়গাটায় তোমার যদি একটা ক্লিয়ার ফিলিংস না থাকে, ক্লিয়ার একটা কনসেপ্ট না থাকে, ততক্ষণ অবধি রিডারদেরও ভালো লাগবে না। তুমি একটা জিনিস পড়লে, বুঝলে, ভালো করে লিখলে, তারপরে তোমার নিজেরই মনে হলো না এটা হতে পারে, ভালো হতে পারে, সেই জায়গায় ভালো হওয়ার চান্স আছে, কিন্তু তুমি যদি প্রথমেই তোমার মনে হয় না ভালো হবে না, তাহলে তুমি গুড রাইটার সহজে হতে পারবে না, ঠিক আছে। আজকে এতটাই থাকলো, নেক্সট এখনও অনেকটাই বড়, ঠিক আছে, এখনও অনেকটাই আছে। আর ভিডিওটায় মাঝে মাঝে তোমার লাইট অফ হয়ে যাচ্ছিল, আশা করি এর জন্য কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করতে হয়নি। এরপরেও যদি কিছু প্রবলেম থাকে প্লিজ কমেন্ট মি। ওকে, সবাই ভালো থেকো, স্টে গুড, স্টে হেলদি, টাটা।